আমরা বিভিন্ন ধরনের ফর্মুলার কাজ করেছি, বিভিন্ন ধরনের ফাংশনের কাজ দেখেছি। তো ফাংশন এবং ফর্মুলা আমরা মোটামুটি জানি, তাই না? ফাংশনগুলো কিভাবে কাজ করে আমাদের এই ফর্মুলা বারের মধ্যে, মানে ফর্মুলা ট্যাবের মধ্যে এই যেগুলো আছে এগুলোই হচ্ছে ফাংশন। এই হচ্ছে অটোসামের আন্ডারে, এটা হচ্ছে রিসেন্টলি ইউজ, ফিনান্সিয়াল এটা, লজিক্যাল এটা, টেক্স এটা। এই টেক্স এরপরে হচ্ছে ডেটা টাইপ, লুকআপ, রেফারেন্স, মোর। এখানে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে স্ট্যাটিক্যাল, অ্যাভারেজ, বিভিন্ন ফর্মুলা আছে। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বিভিন্ন ফর্মুলা আছে, মানে ফাংশন আছে। ইনফরমেশনের মধ্যে বিভিন্ন ফাংশন আছে। তো আমাদের র্যান্ডম কিছু নাম্বার দরকার। র্যান্ডম নাম্বারের জন্য একটা ফর্মুলা আছে। তো র্যান্ডম নাম্বার এর জন্য আমরা র্যান্ড বিটুইন কল করতে পারি। আমরা ওয়ার্ডে যেমন র্যান্ড ফর্মুলা কল করেছিলাম, এখানে হচ্ছে র্যান্ড বিটুইন। র্যান্ড বি, হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি। র্যান্ড বিটুইন ক্লিক করার পরে, ব্র্যাকেট ওপেন করার পরেই আমার সিনট্যাক্স কি বলতেছে, বটম। বটম বলতে সর্বনিম্ন কত, সর্বনিম্ন শুরু করি 500 থেকে, টপ হচ্ছে 1000। এটা যদি ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করি, তার মানে এখানে এই ফর্মুলা দিয়ে আমার সর্বনিম্ন 500 থেকে 1000 এর মধ্যবর্তী যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিবে। তো এই আমার র্যান্ডম নাম্বার দিল, আমি এটা কিছু দূর ড্র্যাগ করে নিলাম। তো এই যে র্যান্ডম নাম্বারটা দিল, আমরা যখন অন্য কোনো কাজ করব, অন্য কোনো ফর্মুলা অ্যাড করব, আবার ক্লিক করব, এই নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে অন্য কোথাও, কারণ এদের কাজই হচ্ছে র্যান্ডম নাম্বার দেয়া। তো আমাকে এত র্যান্ডম নাম্বার দিচ্ছে, কিন্তু আমার তো এই নাম্বারটা ফিক্সড করা দরকার, এটা আর চেঞ্জ না হয়। এখন এখানে 707, এখানে 662, আমি চাই এই নাম্বারটা ফিক্সড থাকুক। ফিক্সড বলতে এখানে ভিতরে আছে ফর্মুলা, দেখতে পাচ্ছি ভ্যালু, তাই না? এটা কি বুঝি যে ফর্মুলা আছে, ভ্যালু দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের ভ্যালু দেখার একটা জায়গা, আর এই হচ্ছে ফর্মুলা। আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে এই ফর্মুলাটা আছে, কিন্তু এই ফর্মুলাটা চেঞ্জ করে আমাদের এগুলোকে ভ্যালুতে রূপান্তর করতে হবে। যে কারণে এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম, কপি করলাম। কপি করে যদি আমরা অন্য কোথাও পেস্ট করি, নর্মাল পেস্ট করলে এই লেখাই পেস্ট হয়ে যায়, যে পেস্টের মধ্যে ফাংশনটা সহ পেস্ট হচ্ছে, তাই না? আমি পেস্ট করেছি, কিন্তু আমি চাচ্ছি ফাংশনটা বাদ দিয়ে শুধু লেখা, মানে ভ্যালুটা পেস্ট করতে। পেস্ট করার বিভিন্ন অপশন আছে বলেছিলাম। একটা হচ্ছে নর্মাল পেস্ট, পরেরটা হচ্ছে ভ্যালু পেস্ট, তারপরেরটা হচ্ছে ফর্মুলা পেস্ট, তারপরেরটা হচ্ছে ট্রান্সপোজ, তারপরে ফরম্যাটিং। ফরম্যাটিং ক্লিক করলে আমাদের কিছু আসতেছে না, কারণ কি আমাদের এখানে কোনো ফরম্যাটিং করা হয় না। এখানে একটু দেখে নেই, যদি একটু ফরম্যাটিং করা হয়, একটু কালার করা হয়। এরপরে যদি কপি করে পরে এখানে নিয়ে আসি, রাইট ক্লিক করে যদি ফরম্যাটিং ক্লিক করি, তাহলে শুধু ফরম্যাটিংটা আসছে। এখানে যদি ক্লিক করে আর একটা জায়গায় পেস্ট করি, এইখানে রাইট ক্লিক করে এবার যদি ফরম্যাটিং বাদ দিয়ে পরেরটা পেস্ট লিঙ্ক করি, তাহলে পেস্ট লিঙ্ক হিসাবে আসছে। এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ করলে, অন্য কোনো নাম্বার দিলে সেই অনুযায়ী এখানে নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। তো এরপরে যদি আবার দেখি, ক্লিক করলাম, এই যে কয়টা দেখলাম এর বাদেও আছে পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশালে ক্লিক করলে এভাবে পাওয়া যায়। তো এভাবে আমরা ফরম্যাট নিতে পারি, কমেন্টস নিতে পারি, ভ্যালিডেশন নিতে পারি, বিভিন্ন কিছু এখানে নিতে পারি, এবং সরাসরি কোনো কিছুর সাথে গুণ করে নিতে পারি, কোনো কিছুর সাথে অ্যাড করে নিতে পারি, ভাগ করে নিতে পারি, বিয়োগ করে নিতে পারি। এটার সাথে নির্দিষ্ট কিছু বিয়োগ করে সরাসরি এখানে নিতে পারি। তো এই পেস্ট স্পেশালে অনেক কাজ আছে, আমরা পেস্ট স্পেশাল পরে দেখব। তো আমরা যেটা দেখব যে এখানের যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা এখানে নিব। আমার এখন পর্যন্ত কি চেঞ্জ হচ্ছে, তাই তো? তো সম্পূর্ণ ক্লিক করে কপি করে এখানে এসে রাইট ক্লিক করে ভ্যালু পেস্ট করবে। এই 1 2 3 যেটা, এটা হচ্ছে ভ্যালু। এটা যদি পেস্ট করে দেই, তখন কিন্তু আমার এটা আর চেঞ্জ হচ্ছে না। এই পাশেরটা চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে না। তো এটা এই পাশে করলাম,
আমরা এবার এ পাশে করব না, আমরা এটাকে কপি করে এটার উপরেই ভ্যালু পেস্ট করে দিব। তাহলে কি হলো ব্যাপারটা, আমার আর ফর্মুলা আছে, এই যে দেখা যাচ্ছে এখানে ফর্মুলা কি আছে, আমার এটা কি ভ্যালুতে রূপান্তর হয়ে গেছে না? এই যে এখানে কোনো ফর্মুলা দেখা যাচ্ছে, এটা একটা ভ্যালু। তো আমার এখানে যাবতীয় যা আছে সব একটা ভ্যালুতে রূপান্তর হয়ে গেছে। তো এরকম আপনারা একটু করে নেন এইখানে। হ্যাঁ, কপি করতে হবে আগে। এখানে যে প্রশ্নগুলো ছিল, প্রশ্নগুলো বুঝতে পারছে কিনা প্রত্যেকে? প্রথম প্রশ্নটা দ্বারা কি বোঝানো হয়েছে? প্রথম প্রশ্নটা দ্বারা কি বোঝানো হয়েছে বলেন তো? টোটাল প্রোডাক্ট ওয়াইজ যোগফল। প্রোডাক্ট এই হচ্ছে একটা প্রোডাক্ট, প্রোডাক্ট 1, এটার যোগফল দরকার না এখানে। আমি যদি এখানে না চাই, এটার নিচে এখানে না করি, চাইলে অন্য কোথাও এই সব জায়গায় করতে পারি, কিন্তু মূলত এই প্রোডাক্টের যোগফল চাচ্ছে, তাই না? তো প্রোডাক্ট ওয়ার্ডস যোগফল হইলে এখানে 4টা প্রোডাক্ট আছে, 4টা প্রোডাক্টের 4টা যোগফল দরকার না? জি স্যার। তো এখানে অল্টার ইকুয়াল ক্লিক করলেই আমাদের যোগফলটা চলে আসবে। জাস্ট অল্টার ইকুয়াল, এন্টার, সহজে চলে আসে, খুবই দ্রুত। যদি অল্টার ইকুয়াল ক্লিক না করি, সাম ফর্মুলা লিখে ক্লিক করি, সেক্ষেত্রে কিভাবে করব? ইকুয়াল SUM ব্র্যাকেট ওপেন, এই সেল থেকে উপরের এই সেল পর্যন্ত সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই হচ্ছে আমার প্রথম প্রোডাক্টের। আমরা যদি এটাকে ড্র্যাগ করি তাহলে কি বাকিগুলোর বের হয়ে যাচ্ছে, 4-এরও বের হয়ে যাচ্ছে, সবকটাই তো বের হচ্ছে তাহলে, তাই না? একটু বর্ডার করে নিলাম, এইখানে লিখে নিলাম টোটাল। টোটালটাকে একটু প্রয়োজনে মার্ক করে দিই। এই আমার টোটাল বের হলো, প্রথমটা আমার কাজ শেষ, তাই না? এটাকে গ্রিন মার্ক দিয়ে দেই। এরপর টোটাল ব্যক্তি ওয়াইজ যোগফল। ব্যক্তি ওয়াইজ বলতে প্রত্যেক ব্যক্তি কার কতটুকু টোটাল প্রোডাক্টের, এই অন্তুর টোটাল ব্যক্তি ওয়াইজ যোগফল হলে এখানে টোটাল ব্যক্তি ওয়াইজ যোগফল বের করে ফেলতে পারি না? এইখানেই তো পারি ব্যক্তি ওয়াইজ যোগফল করতে, তাই না? এটার নাম দিলাম টোটাল, এখানে অল্টার ইকুয়াল ক্লিক করলাম, সাম বের হয়ে গেল। দুই পাশেই সামের ফর্মুলা কল করলেই হয়ে যাবে। ব্যক্তি ওয়াইজ যোগফল বের হয়েছে, ব্যক্তি ওয়াইজ যোগফল আমরা পেয়ে গেলাম। এদিকে প্রোডাক্ট ওয়াইজ পেলাম, এদিকে ব্যক্তি ওয়াইজ পেলাম, আমার এটাও শেষ। এরপর অন্তু এর প্রোডাক্ট 3 এর টোটাল যোগফল, অন্তু এর প্রোডাক্ট 3, তাই না? এখানে নাম লিখি, নাম অন্তু প্রোডাক্ট, প্রোডাক্ট 3, তাই না? এখানে মার্জ করে নেই, মার্জ করে এখানেই বের করব। এইখানে বের করে নিচ্ছি, এই জায়গাটায়, ঠিক আছে? ইকুয়াল কি করব বলেন তো? এটা কি শুধুমাত্র একটা শর্ত, তাই না? অন্তুর প্রোডাক্ট 3-এর যোগফল একটা শর্ত, সাম ইফ দিয়ে আমরা করতে পারবো। সাম ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। এইখানে যে অন্তু যেখানে আছে সেখানের যে তালিকাটা, সেই তালিকাটাকে সিলেক্ট করে দিলাম, কমা, এই তালিকা থেকে কাকে চাচ্ছি? অন্তুকে। অন্তু উপরে লেখা আছে, এই জন্য এটাকে সিলেক্ট করে দেই, কমা, সাম রেঞ্জ। সাম রেঞ্জ বলতে এখানে প্রোডাক্ট 3, অন্তুর প্রোডাক্ট 3-এর টোটাল যোগফল। এইখানে যে প্রোডাক্ট 3 আছে, এই প্রোডাক্ট 3-এর যেটুকু অ্যামাউন্ট আছে এর মধ্যে অন্তু কতটুকু,
এইটা হচ্ছে মূল বিষয়। অন্তু আছে 16,361 টাকা। প্রয়োজনে এই অন্তুর প্রোডাক্ট 3 আর একটা প্রোডাক্ট ডিলিট করে দিলে এটা কমে যাচ্ছে। এটা চেক করেও নিতে পারবো যে এটা কমে গেছে কিনা। অন্তু নাম যদি চেঞ্জ করে অন্য কোনো নাম দেই সেক্ষেত্রেও অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা গেল 3 নাম্বারটা। এটা বুঝতে পারছি কিনা প্রত্যেকে? ক্লিয়ার? এটা সর্বমোট কতটি নাম আছে, এটা কি কাউন্ট ইফ, তাই না? কাউন্ট, কাউন্টের ফর্মুলা বের করবো সামনে, এখানে বের করে ফেলি। ইকুয়াল কাউন্টরা, কাউন্ট না কাউন্টরা, নাম যেহেতু, হ্যাঁ আমার কাউন্টটা করে নিলাম, সর্বমোট কতটি নাম এটা বের হয়ে গেল। এরপরে যেটা বের করব এটা ওই কাউন্টটা দিয়েই বের করতে পারি, ঠিক আছে? এটা আমি কাউন্টটা দিয়েও বের করতে পারি। এটা বের করার কাউন্টটা যেটা ব্যবহার করি, সমস্যা নাই। এরপরেরটা প্রণব রয় এর টোটাল গড়, তাই না? প্রণবের টোটাল কত অ্যামাউন্ট আছে? এই একটা আছে 23,000, আর আছে আচ্ছা যে কয়টাই থাকুক। এইখানে আমি ওই ফরম্যাটটা নিয়ে আসবো, তারপর ডিলিট করে দেবো। এখানে নাম হবে কি প্রণব রয়, তাই না? নামে দিয়ে দিলাম প্রণব। প্রোডাক্ট 3 হবে না, এটা টোটাল। আর কি বের করব? টোটাল এভারেজ বের করব, তাই না? টোটাল এভারেজ লিখে নিলাম প্রয়োজনে। টোটাল এভারেজ, প্রণবের টোটাল এভারেজ। তো এখানে আমরা কল করব এটাকে। এটা কি শুধু এভারেজ কল করলে হবে নাকি এভারেজ ইফ বলতে পারেন? এভারেজ ইফ, এভারেজ ইফ বের করলে মানে ক্লিক করলে রেঞ্জ, রেঞ্জ বলতে এই যে নামের তালিকা এটাই বোঝায়, কমা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া লিখে দিতে পারি বা উপরে যেটা আছে সিলেক্ট করে দিতে পারি। এরপরে হচ্ছে এভারেজ রেঞ্জ। এভারেজ রেঞ্জটা টোটাল চেয়েছে, প্রোডাক্ট 1 to 3 চায়নি, টোটাল চেয়েছে, এই টোটালটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে যেটা হলো এটা হচ্ছে টোটাল রেঞ্জ। কোনটা? এটা আমরা এই নাম্বারগুলোর যদি অ্যাভারেজ করি, নর্মালি অ্যাভারেজ করি, তাহলে কিভাবে করব? AVERAGE অ্যাভারেজ, এরপরে এইটুকু সিলেক্ট করে দিলেই অ্যাভারেজ হয়ে যাচ্ছে, তাই তো? অ্যাভারেজ হচ্ছে না? এই অ্যাভারেজটা হচ্ছে এইখানে যে কয়টা ভ্যালু আছে এই ভ্যালুর উপরে বেস করে অ্যাভারেজটা হয়েছে। এখানে টোটাল ভ্যালু আছে 16টা, এখানে টোটাল যোগফল যদি বের করি তাহলে কত বের হয়? 4,54,940। আমরা যদি এটা ম্যানুয়ালি চেষ্টা করি দেখি কি হয়, যে 4,54,940 ভাগ 16, এখানেই তো অ্যাভারেজটা এভাবে বের হয়, তাই না? 28,433.75 এইটা বের হয় হচ্ছে অ্যাভারেজ। ম্যানুয়ালি যদি আমরা করি, এটা আমরা ফর্মুলার মাধ্যমে যদি করি তাহলে বের হবে কিভাবে? এভি অ্যাভারেজ কল করলাম, অ্যাভারেজ কল করে এইটুকু সিলেক্ট করে দিলাম। আমরা কিন্তু এখানে সম্পূর্ণটা নিব না, এবার এটা নিলে কি হবে? এটা সহ অ্যাভারেজ হয়ে যাবে। এটা সহ অ্যাভারেজ যদি করে ফেলি, দেখেন অ্যাভারেজ 53,000 হয়ে যায়। আমরা কি অ্যাভারেজ এটা সহ নিব? এইটুকু অ্যাভারেজ করব। 28,433.75 বের হয়ে গেছে।
আমরা ম্যানুয়ালি এই 16টা নাম্বার দিয়ে এই নাম্বারগুলোর যোগফলকে ভাগ করলে গড় বের হয়ে আসে, কিন্তু আমরা ফর্মুলার মাধ্যমে এভাবে অ্যাভারেজ করে ফেললাম। তো এটা গেল নর্মাল অ্যাভারেজ। এবার দেখব অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ ইফটা হচ্ছে এখানে যে ব্যক্তিরা আছে তাদেরই তো এখানে অ্যামাউন্ট, তাই না? এই ব্যক্তিদের অ্যামাউন্টের মধ্যে কোনো এক নির্দিষ্ট ব্যক্তির যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের যোগফল মানে গড় কত। তো আমি একটা চিন্তা করি আগে, এইখানে কার পূর্ণ বের করবো, তাই না? পূর্ণ নামটা কয় জায়গা আছে এটা একটু হাইলাইট করে নেই। আমি একটু ফাইন্ড ক্লিক করলাম, পূর্ণব রায়, ফাইন্ড অল। 3 জায়গা পূর্ণব রেখাটা আছে, 3 জায়গার ভিতরে এই 3 জায়গায় ক্লিক করে আমি একটু রেড মার্ক করে নেই। তার মানে পূর্ণবের অ্যামাউন্ট আছে 2টা, এই একটা, তাই তো? এই 2টা অ্যামাউন্ট যদি যোগ করি তাহলে কত দাঁড়ায়? প্রথম অ্যামাউন্ট হচ্ছে 23,434, পরের অ্যামাউন্ট আছে 33,932। এই হচ্ছে তার ভ্যালু। এইটা শুধু পূর্ণবের ক্ষেত্রে, পূর্ণবের ভ্যালু। পূর্ণবের এখানে 2টা ভ্যালু আছে, যদি এটাকে ভাগ দেয় 2 দিয়ে তাহলে পূর্ণবের গড় এটা তো সবাই বুঝি, এটা তো পূর্ণবের গড়। এখন আমরা ফর্মুলার মাধ্যমে পূর্ণবের গড়টা বের করব। এখানেই দেখি অ্যাভারেজ ইফে রেঞ্জ চেয়েছে। রেঞ্জ বলতে এই নামের রেঞ্জটা, নামের রেঞ্জ ক্লিক করলাম, কমা দিলাম। ক্রাইটেরিয়া কি? পূর্ণব হবে ক্রাইটেরিয়া, মানে শর্তগুলোর মধ্যে কি শর্ত সেটা হচ্ছে ক্রাইটেরিয়া। আমরা এখানে ডিরেক্টলি একদম লিখেই দেই, আমরা লিখে দিলাম, ইনভার্টেড কমা দিয়ে আটকিয়ে দিতে হবে, তাই না? এরপরে কমা, অ্যাভারেজ রেঞ্জ। একটু আগে আমরা যখন অ্যাভারেজ করেছি সব মিলে অ্যাভারেজ হয়েছিল, তাই না? এই ভ্যালু মিলে অ্যাভারেজ হয়েছিল। এবার কিন্তু এই ভ্যালুই আছে, কিন্তু এখানে ওই পূর্ণবের যে অ্যামাউন্ট সেইটুকুর অ্যাভারেজ হয়ে যাবে। দেখেন এই 28,683 আমরা একটু আগে যেটা করেছিলাম সেটার সাথে কি মিল আছে? তো অ্যাভারেজ ইফটা এভাবে কাজ করে যে অ্যাভারেজ ইফটা যদি এভাবে আমরা না বুঝি, একটা জিনিস একটু চেষ্টা করি, সাম ইফ আমরা করতে পারি না? সাম যেভাবে করতে পারি সাম ইফও তো পারি। সাম ইফ কিভাবে করি? কোনো এক নির্দিষ্ট ব্যক্তির যোগফল যদি করতে যাই, সাম ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হচ্ছে এই সেই রেঞ্জ সিলেক্ট করে দিলাম, কমা, ক্রাইটেরিয়া হচ্ছে পূর্ণব রয়, কমা, সাম রেঞ্জ হচ্ছে এটা। এই যে একটু আগে আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করেছিলাম 57,366 হয়, সেটাই হয়ে গেছে না? এইটা তার যেহেতু নাম্বার 2টা, আমরা যদি ভাগ করি 2 দিয়ে তাহলেও হয়ে যাবে, কিন্তু এখানে 2টা না 3টা সেটা আমরা জানি না। তো এখানে ভাগ করার জন্য 2 দিয়ে করব নাকি কাউন্ট ফর্মুলা দিয়ে বের করে করব সেটাও করা যায়। কাউন্ট ফর্মুলা দিয়ে যদি বের করি তাহলে কাউন্ট ফর্মুলার মাধ্যমে পূর্ণব কয়বার আছে সেটা পাওয়া যাবে কাউন্ট ইফের মাধ্যমে, আমরা সেভাবেও করতে পারি। তো আমাদের এত প্যারায় না গিয়ে সরাসরি অ্যাভারেজ ইফ কল করলেই হয়ে যায়। অ্যাভারেজ ইফ ব্র্যাকেট ওপেন। আচ্ছা, এটা আমরা ওই গুছানো ভাবে করি। এখানে কি নাম হচ্ছে, নামটাকে এখানে নিয়ে আসি, নাম হচ্ছে পূর্ণব। আমরা বের করব কি? অ্যাভারেজ, পূর্ণবের অ্যাভারেজ। এইখানে ফর্মুলা কল করি, অ্যাভারেজ ইফ রেঞ্জ হচ্ছে এই রেঞ্জটুকু, কমা, ক্রাইটেরিয়া হচ্ছে এই উপরের এইটা, কমা, সাম রেঞ্জ হচ্ছে এটা। বুঝতে পারছেন প্রত্যেকে? যার যেখানে গ্যাপ আছে সে সেইটুকু আবার দেখে নেন।
আরেকটা করবে দেব। আমি এবার ভ্যালু যেটা দিচ্ছি সেই ভ্যালুটাই নেবেন, ঠিক আছে? একই ভ্যালু নেবেন, একই নাম নেবেন, একই ভ্যালু নেবেন। তা আমরা একটা কাস্টম লিস্ট তৈরি করব। কাস্টম লিস্টের জন্য এই নামটা যেভাবে আছে এটা যেভাবে থাকুক সমস্যা নাই। আমরা যাব হচ্ছে ফাইল মেনু থেকে অপশন, প্রত্যেকে যেতে পারি, একটু অপশনে যাই, একসাথে যাই প্রত্যেকে। অপশনে যাওয়ার পরে আমরা অ্যাডভান্স অপশনটা যাই, অ্যাডভান্স। আসছি অ্যাডভান্সে। নিচে আসলে সবার শেষে দেখেন এডিট কাস্টম লিস্ট, সবাই পেয়েছেন? ক্লিক করি এডিট কাস্টম লিস্টে। এইরকম একটা মেনু চালু হচ্ছে আপনাদের কাছে। এইরকম যে মেনুটা চালু হচ্ছে, এইখানে এই যে ইম্পোর্ট লেখা, ইম্পোর্টের এই অ্যারো সাইনে ক্লিক করেন। অ্যারো সাইনে ক্লিক করার পরে এই লেখাটা তো আসছে। আচ্ছা, সবাই যে যেখানে আছেন থাকেন। ফাইল মেনুতে যাব, অপশনে যাব, অ্যাডভান্সে যাব, সব শেষে কাস্টম লিস্টে আসবো। কাস্টম লিস্ট, এডিট কাস্টম লিস্ট। এটা কি পাননি আপনারা? এবার ক্লিক করলে এটা আসছে। এবার এই অ্যারো সাইনে ক্লিক করে আমরা যেটুকু লিস্ট করব সেটুকু সিলেক্ট করে দেই। সিলেক্ট করেছি, সবার হয়েছে এটা? এই অ্যারো সাইনে আবার ক্লিক করেন। অ্যারো সাইনে ক্লিক করে এই এভাবে আসছে, এই লেখা এভাবে আসছে না? ইম্পোর্ট ক্লিক করেন। ইম্পোর্ট ক্লিক করছেন, অ্যাড ক্লিক করে ওকে ক্লিক করেন। হয়েছে? যদি হয়ে থাকে নামটা ডিলিট করে দেন, এই লিস্টটা ডিলিট করেন। ডিলিট করে ওইখানের একটা নাম লেখেন, যে কোনো একটা নাম, নিজের নামটাই ভালো সহজে লিখতে পারেন, নিজের নামটাই লেখেন, লিখে নিচে ড্র্যাগ করেন, দেখেন আসে কিনা। আসছে? আসে নাই? যদি না আসে তাহলে আপনি আমার দেখানো মতো করেন নাই, একটু পাকনামি করছেন। আমি এখানে এই যে তালিকাটা লিখলাম, এই যে তালিকাই হোক, এই তালিকাটা কপি করলাম। এই পাশে রাইট ক্লিক করলে প্রথমে হচ্ছে নর্মাল পেস্ট, পরেরটা ভ্যালু পেস্ট, তারপরেরটা হচ্ছে ফর্মুলা পেস্ট, তারপরেরটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজটার কাজ কি? আমাদের নিচে নিচে ছিল, এটা ডানে ডানে পাঠিয়ে দিল, তাই না? এরপরে যদি আবার দেখি কন্ট্রোল সি কপি, এখানে ট্রান্সপোজের পরে দেখি ফরম্যাটিং, এরপরেরটা আছে পেস্ট লিঙ্ক। এই কয়টা আমরা সামনে দেখি সাধারণত, কিন্তু এই অ্যারো সাইনে ক্লিক করলে আরও অনেকগুলো মেনু দেখা যায়। এই অ্যারো সাইনে পেস্ট স্পেশালের নিচে অ্যারো সাইনে ক্লিক করলে, মানে অ্যারো সাইনের কাছে মাউস আনলেই, হোভার করলেই এরকম করে অনেকগুলো মেনু দেখতে পাওয়া যায়। অথবা আমি নর্মালি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি ক্লিক করে পেস্ট করে দিলাম, এই যে নিচে একটা চিহ্ন চলে আসে, এই চিহ্ন দ্বারা আমার ওই চিহ্নগুলোই দেখা যাচ্ছে। আবার এখানে প্রথমটা হচ্ছে পেস্ট হবে, পরেরটা হচ্ছে ফর্মুলা পেস্ট হবে, পরেরটা হচ্ছে ফর্মুলা নাম্বার ফরম্যাটিং পেস্ট হবে, পরেরটা হচ্ছে সোর্স ফরম্যাটিং, এখানে যে ফরম্যাটিং আছে সেই ফরম্যাটিং সহ চলে আসবে। এখানে হচ্ছে কোনো বর্ডার আসবে না, বর্ডার থাকলেও বর্ডার আসবে না। আমি এটার ক্ষেত্রে না দেখিয়ে আমি একটু অন্যটার ক্ষেত্রে দেখাই। এটা আমি একটু কপি করে এইখানে ট্রান্সপোজ করে রেখে দেই, কারণ আমাদের এটা শিখবো এখন। তো এখানে এইটুকু কপি করলাম, এইটুকু কপি করে এখানে নর্মালি পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল। কিন্তু যদি এটা ক্লিক করে এইখানে নো বর্ডার ক্লিক করি তাহলে কোনো বর্ডার থাকবে না, মানে নো বর্ডারের মতো করে কপি হলো। এরপরে যদি ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাটিং ক্লিক করি তাহলে ভ্যালু এবং নাম্বার ফরম্যাটিংটা চলে আসবে। ভ্যালু অ্যান্ড সোর্স ফরম্যাটিং বলতে সোর্স ফরম্যাটিং মতো করে চলে আসবে। এরপরে ফরম্যাটিং আসবে শুধু, এটা হচ্ছে পেস্ট লিঙ্ক পেস্ট হবে, এটা হচ্ছে পিকচার হিসাবে পেস্ট হবে, এটা হচ্ছে লিঙ্ক পিকচার হিসাবে পেস্ট হবে।
তো এখন একটা জিনিস একটু দেখি, এখানে আমাদের কোনো ফর্মুলা ছিল না, জাস্ট নর্মাল ভ্যালু ছিল, তাই না? আমরা এটা টোটাল বের করব কিভাবে জানো? সামের মাধ্যমে। সাম, এখানে সাম করে ফেলি, এটাকে নিয়ে আসলাম পাশে, এইটা থেকে এখানে সাম করে ফেলি, ইকুয়াল সাম ব্র্যাকেট ওপেন, এই এরিয়াটুকু সিলেক্ট করে দিলে ব্র্যাকেট ক্লোজ করলে সাম বের হয়ে আসছে। তো এই যেটা বের হয়েছে এটা বর্ডারও দিলাম, ফরম্যাটিং করলাম, একটু কালারও করলাম, অনেক কিছু করলাম এখানে, তাই না? একটু বোল্ড করি প্রয়োজনে, একটু সাইজ বাড়ালাম। এখন এটা যদি আমি কপি করি, কন্ট্রোল সি কপি, এখানে আমি পেস্ট করব জাস্ট যে কোনো একটা জায়গায়, কন্ট্রোল ভি পেস্ট করলাম। এই কপিটা হলো, আচ্ছা এখানে পেস্ট না করে একটু দূরে পেস্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এইটুকু কপি করলাম, এইটুকু কপি করে এইখানে পেস্ট করি, আমার এমন দেখাচ্ছে। কারণ এখানে কি পেস্ট হয়েছে, এখানে যে ফাংশনটা ছিল বা যে ফর্মুলাটা এখানে ছিল সেটা পেস্ট হয়েছে সরাসরি। ডিলিট করলাম, আবার একটু করি, কন্ট্রোল সি কপি, এবার রাইট ক্লিক করে ভ্যালু পেস্ট করলাম। এবার এখানে যাই থাকুক না কেন আমার এখানে ভ্যালু পেস্ট হয়ে গেল, শুধু ভ্যালু, এখানে কোনো ফরম্যাটিং চলে আসেনি। এটা আমি ডিলিট করে আবার একটু দেখি, আবার কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম, এখানে এবার পেস্ট করব হচ্ছে রাইট ক্লিক করে ভ্যালু পেস্টের পরে যেটা আছে ফর্মুলা পেস্ট। এবার আমার শুধু ফর্মুলা পেস্ট হয়ে গেল, ফর্মুলায় যে যোগফলটা যেভাবে ছিল সেইভাবে যোগফলটা চলে আসছে, কিন্তু এই যোগফলের ভিতরে কোনো নাম্বার না থাকার কারণে কোনো ফর্মুলা কাজ করতেছে না। এরপরে আবার দেখি, রাইট ক্লিক করলাম, ফর্মুলার পরে আছে ট্রান্সপোজ, এটাকে ডিরেক্টলি ট্রান্সপোজ করে দিল, সামনে সামনে নিয়ে দিল। আমার সামনে সামনে নিলে রেফারেন্স এরর দেখাচ্ছে, কারণ আমাদের যোগফলগুলো সামনে সামনে যেভাবে আছে ওইখানে কোনো রেফারেন্স নাই, এজন্য এমন দেখাচ্ছে। আমি এটাকেও ক্লিয়ার করে দিলাম, আবার এটা কপি করি, একই কপি করতেছি, পেস্ট করতেছি ভিন্নভাবে। রাইট ক্লিক করে ফর্মুলার ট্রান্সপোজের পরে ফরম্যাটিং, এটাই ক্লিক করলাম, এটাই শুধু ফরম্যাট চলে আসলো, শুধু এখানে ফরম্যাট চলে আসছে। আমরা যদি কোনো লেখালেখি করি বা কোনো নাম্বার লিখি, নাম্বারগুলো দেখতে পাবো এই ফরম্যাটে আছে, এখানে শুধু ফরম্যাটটা আসছে তার মানে। এরপরে আবার একটু কপি করি, এবার পেস্ট করব, পেস্ট লিঙ্ক, লিঙ্ক হয়ে আছে, এটা লিঙ্ক হয়ে আছে বলতে কোনো একটা ফর্মুলায় যদি কোনো কিছু চেঞ্জ করি, কোনো কিছু লিখি, সেই অনুযায়ী এখানে লেখা হয়ে যাচ্ছে। তো এবার হচ্ছে লিঙ্ক। এরপরে আবার দেখি, কন্ট্রোল সি কপি, আমার এইখানে রেকর্ডটা দেখা শেষ, তাই না? এই অ্যারো সাইনে আসলে অনেকগুলো মেনু দেখতে পাই। প্রথমটা পেস্ট ছিল, এটা দেখেছি, ফর্মুলা দেখেছি, ফর্মুলার নাম্বার ফরম্যাটিং, এটা ক্লিক করলে ফর্মুলা আসবে, সাথে নাম্বার ফরম্যাটিং আসবে। এরপরে যদি আবার কন্ট্রোল সি কপি করি, রাইট ক্লিক করে এখানে দেখি, ট্রান্সপোর্ট দেখেছি, ভ্যালু দেখেছি, এই ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাটিং আসবে। এটা হচ্ছে ভ্যালু অ্যান্ড সোর্স ফরম্যাটিং, এখানে যে ফরম্যাটিংটা ছিল ওটা চলে আসবে ক্লিক করলেই, যদিও মাউস সাথে নিলে সাথে সাথে দেখা যায় যে এখানে কি কি আসছে। এরপরেরটা হচ্ছে ফরম্যাটিং শুধু, তারপরেরটা হচ্ছে পেস্ট লিঙ্ক, তারপরেরটা হচ্ছে পেস্ট লিঙ্ক, লিঙ্ক পেস্ট হবে, এখানে যা লেখি এখানে চলে আসবে। এরপরে হচ্ছে পিকচার হিসেবে চলে আসছে। আমরা এই পিকচার, এটাকে এখানে যদি কোনো পরিবর্তনও করি, এখানে এটা পিকচার, এটা কোনো পরিবর্তন হচ্ছে না, এটা একটা পিকচার হয়ে গেল। এরপরে আবার একটু দেখি, কন্ট্রোল সি কপি করলাম, রাইট ক্লিক করে সব শেষে যেটা আছে লিঙ্ক পিকচার, আমার এটা পিকচার হয়েছে ঠিকই, কিন্তু লিঙ্ক আছে। কিভাবে বুঝবো লিঙ্ক আছে?
আমি এখান থেকে যদি কিছু ডিলিট করে দিই, আমার এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। এখানে অন্য কিছু অ্যাড করব, কোনো টেক্সট অ্যাড করব, এখানেও অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে পিকচার বাট লিঙ্ক করা। তো আমার এটাও মাঝে মাঝে প্রয়োজন হতে পারে, রিয়েল লাইফে অনেক জায়গায় এটা প্রয়োজন হবে। এই ধরনের লিঙ্ক করে কাজ করার ক্ষেত্রে লিঙ্ক করা লাগতে পারে। আমি কোনো কিছু যদি চেঞ্জ করি, আমার পিকচারের ভিতরে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু পিকচার অথচ লিঙ্ক করা। ইন্টারেস্টিং না? তো আমরা সাম সবাই করতে পারি। সাম ইফ এটা শর্ত সাপেক্ষে কোনো রেজাল্ট দিবে। সাম ইফটা এখানে যে কয়টা বিষয় সম্পর্কিত লেখা আছে এটা আমি ডিলিট করে দেই। প্রত্যেকটা করেন আপনারা, এই প্রত্যেকটা। সাম করবেন টোটালটার, ঠিক আছে? সাম ইফ করবেন কোনো নির্দিষ্ট এক ব্যক্তির। আমি নিচে লিখে দেই কি কি সাম বলতে, এখানে টোটালের সাম হবে, সাম ইফ হবে। এইখানে এই 17টা নামই আপনারা লিখছেন, তাই না? 17টা নামের এই রিফাতকে কপি করে আসাদুজ্জামানের পরিবর্তে দিয়ে দেন, এবং আরো একটা কপি সিয়াম ইসলামের নিচে দিয়ে দেন। এবার সাম ইফ করবেন রিফাতের, অ্যাভারেজ করবেন টোটাল, টোটালের অ্যাভারেজ, অ্যাভারেজ ইফ করবেন হচ্ছে রিফাতের, ম্যাক্স করবেন টোটালের, ম্যাক্স ইফ করবেন ম্যাক্স ইফ করবেন কার, ম্যাক্স ইফ এটাও রিফাতের ম্যাক্স ইফ করবেন। মিনিমামও রিফাতের করেন, মানে মিনিমামও হচ্ছে ওইভাবে করেন। কাউন্ট, কাউন্টটা কাউন্ট ইফ, কাউন্টটা দুইটা লাগবে না, কাউন্টটা করেন। কাউন্ট করবেন হচ্ছে টোটালের কাউন্ট করবেন। কাউন্ট ইফ করবেন হচ্ছে রিফাতের। এভাবে আপনাদের সাজানো আছে, এটার নিচে নিচে করে যান। এই সব জায়গায়, এর ক্ষেত্রে এই সব জায়গায়, মানে সাম যেখানে হয়, সাম ইফ এই সব জায়গায় এই যে ফাঁকা জায়গা আছে, কারণ এখানে অসংখ্য জায়গা আছে। আপনি চাইলে সামনে ডানে এসে এই সব জায়গাও করতে পারেন, যেখানে খুশি সেখানে আপনি কাজ করতে পারবেন। প্রত্যেকের জন্য এটা টোটাল আমরা বের করে নিলাম। এরপর রিফাতের জন্য সাম ইফ বের করব, তাই না? এটা মার্ক করা থাকুক এভাবে। আমরা নিচে করি সাম ইফ। সাম ইফ লেখার পরে কি আসছে? রেঞ্জ। রেঞ্জটা কোন রেঞ্জ? নামের রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ আর কি। ক্রাইটেরিয়া রেঞ্জ ক্লিক করার পরে কমা দিয়ে ক্রাইটেরিয়া যদি আমরা লিখে দেই সেক্ষেত্রে কি হয়, আর লিখে না দিলে কি হয় একটু দেখি। লিখে না দিয়ে যদি অন্য কোথাও লেখা থাকে, কোনো একটা জায়গায় যদি রিফাত লেখা থাকতো, এই যেমন এখানে লেখা আছে, তাই না? লেখাটাকে যদি ক্লিক করি, এরপরে সাম রেঞ্জ হিসাবে এই রেঞ্জটাকে, সাম রেঞ্জ এটাকে সিলেক্ট করতে হবে। কিন্তু ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, কারণ এটা হচ্ছে সাম রেঞ্জ চাচ্ছে, তাই না? এটা হবে না? তো এখানে সিলেক্ট করা আছে কি রিফাত, তাই না? এখন যদি এখানে রিফাতকে কোনো একটা নামে চেঞ্জ করে দেই, এখানে মনে করেন একটা নাম চেঞ্জ করে অন্য কোনো নাম দিলাম, সবুজ নাম দিলাম, সবুজ হয়ে গেল, তাই না? কিন্তু এখানে কি এই নামের যোগফল কি আসছে বলা যায়? এই নামের যোগফল কি আসছে? এই সবুজ নামটা কি এখানে আসছে? আসে নাই। কিন্তু আমরা একটু ব্যাক করে আবার আগের জায়গায় যাই।
এবার যদি একটু দেখি অন্যভাবে, সাম ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ সিলেক্ট করলাম, রেঞ্জ সিলেক্ট করে কমা দিয়ে এই যে রিফাত, এই রিফাতকে সিলেক্ট না করে আমরা ভাবলাম যে রিফাত তো এখানেও আছে, এখানে সিলেক্ট করি, করে দিলাম সিলেক্ট এখানে, কমা সাম রেঞ্জ। এটা এক্ষেত্রে আমার রেজাল্ট এই মুহূর্তে সঠিক দেখাচ্ছে। কিন্তু এটাকে যদি সবুজ করি, এক্ষেত্রে কার রেজাল্ট দেখাচ্ছে, সবুজের না রিফাতের? সবুজের। কেন সবুজের বলেন তো? কারণ আমরা এখানে সবুজকে সিলেক্ট করে দিয়েছি। আমি সিলেক্ট করেছিলাম রিফাতকে, কিন্তু চেঞ্জ করে সবুজ হয়ে গেছে। তার মানে আমাদের এটা কি রেজাল্ট ভুল দিবে? যে কারণে আমরা যদি নাম ব্যবহার করি, সাম ইফ ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হচ্ছে এটা, কমা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াটা যেখানে লিখব অথবা যে সেলটাকে সিলেক্ট করব সেই সেলটা এই রেঞ্জের মধ্যে থাকবে না, সেই সেলটাকে যেন পরিবর্তন না হয় এমন একটা জায়গায় থাকলে আমরা সেটা করতে পারবো। তো এই জায়গাটা কি সেটা পরিবর্তন হওয়ার মতো না এটা, তাই তো? আমরা যদি এই তালিকা থেকে কোনো পরিবর্তন করি, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তো এক্ষেত্রে এটা সিলেক্ট করে দিতে পারি। আর যদি এটা সিলেক্ট না করি তাহলে পারি ডিরেক্টলি লিখে দিতে, ইনভার্টেড কমা দিয়ে লিখে দিয়ে আমরা যদি করি, সেক্ষেত্রেও কি আমাদের রেজাল্টটা সঠিক আসবে। তো বুঝতে পারছি। এরপরে অ্যাভারেজ, টোটালের অ্যাভারেজ করব। টোটালের অ্যাভারেজ যদি করি তাহলে অ্যাভারেজ ক্লিক করে টোটালটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, অ্যাভারেজ হয়ে গেল। অ্যাভারেজ এবার বের করব রিফাতের অ্যাভারেজ। অ্যাভারেজ ইফ ব্র্যাকেট ওপেন, এই হচ্ছে রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া রিফাত এখানে আছে লিখে নিলাম, কমা অ্যাভারেজ রেঞ্জ। এই যে টোটালটা, এই টোটালের মধ্যে রিফাতেরও আছে, এটা দিয়ে এন্টার দিলাম, এক্ষেত্রে আসলো এটা। এরপর ম্যাক্স, টোটালের ম্যাক্স, ম্যাক্সিমাম ভ্যালু কত আছে টোটালের, এই টোটাল, এটার ম্যাক্সিমাম এটা। এখন জানতে চাচ্ছি রিফাতের টোটাল ম্যাক্সিমাম কত আছে। ম্যাক্স ইফ ব্র্যাকেট ওপেন, ম্যাক্স ইফ না ম্যাক্স ইফস হবে, ম্যাক্স ইফ বলতে কিছু নেই, ম্যাক্স রেঞ্জ। ম্যাক্স ইফস আছে, ইফ নেই এখানে। এই ক্ষেত্রে যেহেতু ইফস, তার মানে এটা দিয়ে কি অনেকগুলো মানে ক্রাইটেরিয়া কল করা যাবে, কারণ এখানে হচ্ছে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2 এভাবে করে চলে আসবে। প্রথমে আছে ম্যাক্স রেঞ্জ, এই হচ্ছে আমার ম্যাক্স রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ, এই আমার ক্রাইটেরিয়া রেঞ্জ, কমা আমার ক্রাইটেরিয়া কি, এটা ক্লিক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। আমার রিফাতের ম্যাক্স কত বের হলো, এই যে রিফাত এখানে আছে 3588। এটা আবার দেখাবো। আমাদের ফর্মুলায় যা আসবে আমাদের সেটা করতে হবে, সেটার বাইরে কিছু করতে পারবো না। আমি একটা জায়গায় যেখানে করব সেখানে একটু বড় করে নেই, সেখানে দেখাই। ম্যাক্স ইফস কল করলাম, ব্র্যাকেট ওপেন, আমাকে সিনট্যাক্স কি বললো, ম্যাক্স রেঞ্জ। সিনট্যাক্স কি বলতেছে, ম্যাক্স রেঞ্জ। সিনট্যাক্স কোনটা মনে আছে? এই যেটা, এটাই তো সিনট্যাক্সের একটা অংশ, এটা আরেকটা অংশ, এটা আরেকটা অংশ, এটা কি জানি আমরা? তা আমার সিনট্যাক্স কি বলতেছে, সিনট্যাক্সের প্রথম অংশ আছে ম্যাক্স, ম্যাক্স রেঞ্জ। তো ম্যাক্স রেঞ্জ বলতে ম্যাক্সিমাম রেঞ্জ যেখান থেকে বের করবো সেটা দিব। তো ম্যাক্সিমাম রেঞ্জ কোনটা, এই হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া আর ক্রাইটেরিয়া রেঞ্জ, এটা দুইটার পার্থক্য হলো রেঞ্জ বলতে সম্পূর্ণ তালিকা, আর ক্রাইটেরিয়া বলতে যে কোনো একটা। যেমন আপনারা এখানে 20 জন আছেন, যদি রেঞ্জ বলে তাহলে টোটাল 20 জন, এই 20 জনের মধ্যে কে যে কোনো একজন, তখন সে হচ্ছে ক্রাইটেরিয়া, আর 20 জন হচ্ছে রেঞ্জ। ক্লিয়ার?
তো এক্ষেত্রে এখানে কি যাচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ হবে কি এই 1 জন নাকি 20 জন? 20 জন হবে। এখানে যে কয়জন আছে সব সিলেক্ট করে দিলাম, কমা দিলাম, এরপর ক্রাইটেরিয়া। এবার হবে নির্দিষ্ট একজন, তাই না? এবার নির্দিষ্ট কে? রিফাত। এটা সিলেক্ট করে দিলে হয়, এটা দিলেও হয়, যেটা সিলেক্ট করি একই নাম, ব্র্যাকেট ক্লোজ। এই যেটা বের হচ্ছে এটা শুধুমাত্র রিফাতের ম্যাক্স বের হয়েছে। এই যেমন নাহিদের এখানে মনে করেন তার পরিবর্তে এখানে 5000 আছে ভ্যালু, 5000 টোটালের ম্যাক্স দেখাচ্ছে, কিন্তু রিফাতের কি 5000? রিফাতের 5800, 3588 এটাই দেখাচ্ছে। এটার বেশি দেখানোর কোনো চান্স নেই, কারণ এটা শুধুমাত্র বের করেছি কার জন্য? যার জন্য শুধু বের করব, যে কোনো নির্দিষ্ট একটা রেঞ্জের শুধু তারটাই বের হবে। তো বুঝতে পারছি আমরা এটা। এরপরে মিনিমাম সেম একইভাবে মিন কল করে ব্র্যাকেট ওপেন দিয়ে ওই এরিয়াটুকু সিলেক্ট করে দিয়ে মিন ইফস ব্র্যাকেট ওপেন মিনিমাম রেঞ্জ, এটা ক্লিক করলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ ক্লিক করলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া ক্লিক করে দিলাম। এরপরে কাউন্টটা যদি আমরা টোটাল এটার কাউন্টটা করি তাহলে এটা করতে পারি, যদি নাম সহ করি নাম সহ করতে পারি। কাউন্ট ইফ, এখানে রিফাতের ভ্যালু কয়টা আছে এটা যদি জানতে চাই, টোটালের উপরেও জানতে পারি, প্রোডাক্ট ওয়াইজও জানতে পারি। যদি টোটালের উপরে জানি তাহলে হচ্ছে কাউন্ট ইফস হবে নাকি, কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ, এই রেঞ্জ হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া হচ্ছে রিফাত, ব্র্যাকেট ক্লোজ। রিফাত নামটা এখানে কয়বার আছে সেটা দেখে নিলাম, 3 বার আছে। আচ্ছা বুঝতে পারছি এটুকু সব।